আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। হুমায়ুন এ ধরনের কথা বলতে অভ্যস্ত, এই বলার জন্যই কিন্তু ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। তবে যেটা ও বলছে সেটা যদি একবার করে দেখাতে পারে, করে দেখাক। যে ধরনের কথাবার্তা বলে পার পেয়েছিল তৃণমূলের আমলে, তো মনে হয় এই ধরনের কথাবার্তা বলে বা কাজকর্ম করে পার পাবে না। মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করে, কোনো অসুবিধা নেই। দর্শক, হুমায়ুন কবির সাহেবের সামান্য একটু ভিডিও ফুটেজ আপনারা দেখলেন যে উনি কীভাবে বর্তমান মুখ্যমন্ত্রী, রানিং মুখ্যমন্ত্রীকে থ্রেট করতেছেন। এটাই হচ্ছে মুসলিমদের সাহস। এটা হুমায়ুন কবিরের দেখানো উচিত। কারণ এই সাহস যদি না দেখায়, যদি এখন হাতে চুরি পরে বসে থাকে, তাহলে শুভেন্দু অধিকারী এই মুসলিমদেরকে এমনভাবে চেপে চ্যাপ্টা করে দিবে, মুসলিমরা চরমভাবে নির্যাতন নিপীড়নের শিকার হবেন। যদি এখন এই হুমায়ুন কবিরদের মতো মানুষরা যদি গর্জে না ওঠে, তাহলে মুসলিমরা চরম বিপদে পড়ে যাবেন। এখানে হুমায়ুন কবির কী বলেছেন? হুমায়ুন কবির বলেছেন যে যদি মুসলিমদের উপর বারবার নির্যাতন নিপীড়ন করেন শুভেন্দু অধিকারী, তাহলে আমি কোনো মুখ্যমন্ত্রী দেখব না, আমি কোনো এমএলএ দেখব না, কোনো বিধায়ক দেখব না, আমি ডাইরেক্ট সেটা ভাঙা পিটাবো, এমনটি তো বললেন। তো এটা বলা তো ঠিক, কারণ আপনারা যদি গতকালের দিকে তাকান, যেভাবে মহরম পালন করা হতো আগের দিনে 1947 সালে তো স্বাধীন হয়েছে ভারতবর্ষ। তারপর থেকে যদি আপনি দেখেন, সেই থেকে ওই একইভাবে মহরমের অনুষ্ঠানটি পালন হয়ে এসেছিলেন, যে সেই দিনকার একটু অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিমরা যে আছে, ভারতবর্ষে যে মুসলিমরা থাকে, সেটার একটু হয় না যে আমরাও আছি, আমরা একদম এই ভারতবর্ষ থেকে ডুবে যাইনি, আমরাও যুদ্ধ করে এই ভারতবর্ষকে স্বাধীন করেছি আমাদের পূর্বপুরুষরা। তো সেই ক্ষেত্রে ওরা এখানে আমি দেখলাম যে ওই শফিকুল ভাই, তারপর আরও অন্যান্য কিছু রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছেন যে মহরমে কিভাবে ওই অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিদের মতো একদম রাস্তায় নেমে গিয়ে সেখানে মানুষকে ভয় দেখায়। মানুষকে তো ভয় দেখাতে হবে, কারণ এই বাংলা টিকে থাকতে হলে তো মানুষকে ভয় দেখাতে হবে, বিশেষ করে মুসলিমদের। তো কি হিন্দুরা কি ওই যে যখন রথ, তারপর আরও বিভিন্ন জিনিস নিয়ে রাস্তা অবরোধ করে, রাস্তা আটকে সেখানে যায়, সেখানে তো ওই যে হাতে তীর অনেক কিছু থাকে, ধনুক টাইপের থাকে না, ওই যে 3 মাথা, এইদিকে একটা, তার মাঝখানে একটা আর লম্বা একটা লাঠি, তো এই যে অসুর না কি বলে, তো এইগুলো কি থাকে না? এইগুলো তো সঙ্গে থাকে। তো তখন আপনি মানা করেন না কেন যে এইগুলো কেন থাকে, এইগুলোর সঙ্গে কেন থাকে? তাতে কিছু হয় না। আর মুসলিমরা একটু দাবটি নিয়ে বেরোইছে, একটু মিছিল মিটিং। দেখেন, ইসলামে হয়তোবা এরকম করে এই মহরম পালন করা জায়েজ নাই, তবে ভারতবর্ষের জন্য জায়েজ। দর্শক, রথ যখন নিয়ে যায় তখন রাস্তা অবরোধ করে নিয়ে যায়, হাজার হাজার মানুষ পিছনে থাকে। সাধারণ মানুষের দুর্ভোগ কি তখন আপনারা দেখেন না? মুসলিমরা যে এই যে রেড রোডে নামাজের যে ব্যাপারটি, মুসলিমদের তো কানে ধরে ব্রিগেডে পাঠিয়ে দিয়েছেন। তো মুসলিমরা তো সেখানে গিয়েছে, নামাজ তো পড়েননি রাস্তায়, আপনারাই তো পরে আবার যোগ ব্যায়ামের অনুষ্ঠান সেখানে করলেন।
14-15 দিন ধরে রাস্তা অবরোধ করে রাখলেন, সাধারণ মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই সেখানে, এমন অবস্থা হয়েছিল, সেটাকে তো আপনারা পরে করেছেন। তো আপনাদের সামনে যদি একটু মাতবাড়ি না দেখায়, আপনাদের সামনে যদি একটু হুঙ্কার না দেয়, তো টিকতে পারবে মানুষ? টিকতে পারবে মুসলিমরা আপনাদের সমাজে? কখনোই পারবে না। অতএব আপনাদেরকে একটু হুমকি দামকি দিয়ে একটু ঠান্ডা রাখা উচিত। এখানে হুমায়ুনবাবু কি বলেছেন? হুমায়ুন কবির বলেছেন যে, বারবার বলেছেন যে আমরা নির্যাতিত হতে চাই না, আমাদেরকে এমন পুলিশ দিয়ে ডিউটি করান, আমাদের এখানে এমন পুলিশ পাঠান যে পুলিশরা আমাদেরকে ঘৃণা করে, মুসলিমদেরকে ঘৃণা করে, এমন পুলিশ পাঠান। কেন? আরও দূর থেকে পুলিশ পাঠান, যাতে আমাদের সাথে কোনো সম্পর্ক না থাকে সেরকম পুলিশ। তো উনি তো বারবার সব কিছু বুঝিয়েই বললেন। তো এখানে আরও আমরা বক্তব্য আপনার সামনে দেখতে পাবেন যে বিভিন্ন রাজনৈতিক নেতারা বক্তব্য দিয়েছেন যে হুমায়ুন কবির কেন শুভেন্দু অধিকারীকে থ্রেট করলেন, এটা তো সে আগের মমতা ব্যানার্জির সময়কাল নেই। তো মমতা ব্যানার্জি, তাহলে তো মমতা ব্যানার্জি ভালো ছিল, কারণ মমতা ব্যানার্জির সময় মানুষ মুখ খুলে কথা বলতে পারতেন, যার স্বাধীনভাবে শেষে কথা বলতে পারতেন। তো সেই সময়টাই তো ভালো ছিল। এখন কি শুভেন্দু অধিকারী কি আসছে তো রাজতন্ত্র হয়ে গেছে, কেউ ওনার বিরুদ্ধে কথা বলতে পারবে না, এমন হয়ে গেছে? তো মমতা ব্যানার্জির সময় তো ভালো ছিল, সবাই কথা বলতে পারতেন, মমতা ব্যানার্জিকে গালাগালি করতে পারতেন, এটাই তো উচিত। ভুল করলে গালাগালি খাবে? রাজনীতি করতে কেন এসেছেন যদি মানুষের গালাগালি না খেতে পারেন? স্বাধীনতা কি? ব্যক্তিগত স্বাধীনতা কি? কাউকে শারীরিকভাবে আঘাত না করে তাকে মুখ দিয়ে প্রতিবাদ করা, সেই প্রতিবাদটুকু যদি না করতে পারে, সেই স্বাধীনতাটুকু যদি না থাকে, তাহলে তো শুভেন্দু অধিকারী রাজতন্ত্র নিয়ে এসেছেন, আর জীবনে ক্ষমতা থেকে যাবেন না। ক্ষমতা থেকে অবশ্যই যাবেন। মমতা ব্যানার্জিকে যখন জনগণ নামাতে পারছে, আপনাকে নামাতে পারবে। দর্শক, যাই হোক, চলেন আমরা একটু হুমায়ুন কবিরের সেই ভিডিও দেখি এবং বিজেপির কিছু রাজনৈতিক চামচারা এই বিষয়ে বক্তব্য দিয়েছেন, সেইগুলি আমরা একটু দেখে এসি। চলেন। একাধিক কথা বলেছেন, পাশাপাশি যে মুসলিম সম্প্রদায়কে এগিয়ে দিচ্ছেন আপনি, মুসলিম সমাজকে রক্ষা করার মরাল ডিউটি আমার। আমি যতক্ষণ বেঁচে থাকবো, কোনো মুসলিমের উপরে আঘাত আসলে মুসলিমদের নিয়ে তাদের রক্ষা করা, তাদের অধিকার রক্ষা করার দায়িত্ব আমি নেব। আমার জীবনের বিনিময়ে হলেও আমি করব, যা খুশি করে, কোনো অসুবিধা নেই। আবারও গ্রেপ্তার হলো দুজন, মুখ্যমন্ত্রী বলার পরই দুদিনে মোট 12 জন গ্রেপ্তার হলো। এতদিন পুলিশ কি করছিল? সবাই জানে মমতা ব্যানার্জির বাইরে মমতা ব্যানার্জি আমলাতান্ত্রিক সরকার চালাচ্ছিল বলেই তো আজকে বাংলার মানুষ তাকে বিরোধী আসনে পাঠিয়ে দিচ্ছে, সে নিজেও হেরে গেছে। 24 জনের বিরুদ্ধে এফআইআর হয়েছিল, যদিও এফআইআরটাও এই যে তামান্নার মা, তিনি সিপিএম করেন, তার পরিবারটা পুরো সিপিএম, মুলামদিতে বাড়ি, আমার বাড়ি থেকে 18 কিলোমিটার দূরে, গঙ্গা পার হয়ে ওপারে বাড়ি আর আমার এপারে বাড়ি। এই মহিলাও অত্যন্ত বাচাল মহিলা। একটা তার মেয়ে যেভাবে বোমে আঘাতে মরেছে, তার নিন্দা করার বা তার পাশে থাকার কোনো কিছু দিয়েই পূরণ হয় না। আমি সম্পূর্ণভাবে তামান্নার এই হত্যাকারীদের শাস্তি চাই। কিন্তু বোমটা কারা মেরেছিল, কজন মেরেছিল? ওখানে সিপিএম, ওই সেজমিলন দিতে সিপিএমের শক্তিশালী সংগঠন, তারা নির্বাচনের টাইমে আলিফা আহমেদ, যে নাসিরউদ্দিন আহমেদ যে কালীগঞ্জের বিধায়ক ছিল, তার মৃত্যুর পরে যে উপনির্বাচন, যেটা 23শে জুন রেজাল্ট হয়েছিল, 23শে জুনে যেখানে তার বাড়িতে গিয়ে বোম মেরেছিল, ওই মেয়েটা নিষ্পাপ ছিল, তার কোনো দোষ ছিল না তামান্নার। কিন্তু তার মা বাপের ক্যাডারগিরির জন্য সেই বোমটা তার বাড়িতে মারতে গিয়ে দুর্ভাগ্যবশত তামান্নার গায়ে বোম লেগেছিল। বোম ছুঁড়েছিল তো দুজন ব্যক্তি, তাহলে সাজা হলে, ফাঁসি হলে সেই দুজনের হবে, বা দুজনের সঙ্গে যদি 8-4 জন সাপোর্ট দিয়ে থাকে তাদের 6 জনের হবে। একবারে ভোটার লিস্ট দেখে 24 জনের নামে এফআইআর করে দিল। তাহলে পুলিশ কেন এতদিন করেনি? এখন নতুন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করাচ্ছে। এই ডোমকলের এমএলএ রানা, তাকে সাথে করে নিয়ে গিয়ে তারপরে যে আনিস খান হাওড়া, তার বাপও গিয়েছিল তার ছেলের খুনের বিচার চাইতে। তার ছেলেকে কারা খুন করেছিল? ছাদ থেকে সিভিক ভলেন্টিয়ার আর কনস্টেবলরা ফেলে দিয়েছিল। কতদিন আগে? 2.5 বছর আগে।
আর এটা 23শে জুন 2025 23শে জুন 2025 বাই ইলেকশনের রেজাল্ট হয়েছিল। কারণ 1 জানুয়ারি নাসিরউদ্দিন খাঁ মারা গিয়েছিল। জুন মাসে বাই ইলেকশনের রেজাল্টের দিনে তামান্নার উপরে বোমের আক্রমণ এসেছিল। আমরা চাই তামান্নার খুনিরা সাজা পাক, কিন্তু 24 জন কেউ খুনের সঙ্গে যুক্ত ছিল না। আজকে এই সরকার খুব তৎপর যে কোথায় কোথায় মুসলমানদেরকে জেলে ভরা যাবে, এই পরিকল্পনা নিয়ে যারা প্রকৃত খুনি তাদের কিন্তু অ্যারেস্ট করেছিল পুলিশ। এখন যারা 24 জনের মধ্যে 10 জন 11 জন অ্যারেস্ট ছিল। আজকে মুখ্যমন্ত্রী আবার পুলিশকে বলে, পুলিশ মন্ত্রী তিনি, তাই তারা অ্যারেস্ট হচ্ছে। প্রমাণ করতে হবে তো যে 24 জন তামান্নাকে, একটা মহিলাকে, একটা বাচ্চা মহিলাকে একটা বোম মেরে 10টা মানুষ খুন হয়ে যেতে পারে একটা বোম চার্জ করলে, কিন্তু সে একা খুন হয়েছে। খুনটা জঘন্য, তার শাস্তি হওয়ার দরকার, কিন্তু 24 জন বোম মেরেছে, 24 জন মানুষকে ফাঁসি দিচ্ছে কে? আগেই বলেছিলাম, মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেল খাচ্ছে কে মুসলিম, আর ডিম খাচ্ছে কে? দারোগা বাবুরা। আজকে মুর্শিদাবাদ জেলায় যত দারোগা বাবু হয়েছে সব নদিয়ার বাঙালদের ছেলে। আমি মুখ্যমন্ত্রীকে এরপরে লিখিতভাবে বলবো, মুর্শিদাবাদে হাওড়া জেলা থেকে দেওয়া হোক এখানে পোস্টিং, উত্তর 24 পরগনা জেলার লোককে পোস্টিং দেওয়া হোক। কেন লাগাতারভাবে নদিয়ার যারা প্রকৃত মুসলিম বিরোধী, যারা ওপার বাংলা থেকে এসছে দিয়ে বনগাঁ সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশনে বসবাস করে, তাদের ছেলেরা সবাই পড়ালেখা শিখে পুলিশের চাকরি করে। আর কি পুলিশের সাব ইন্সপেক্টর নেই? শুধুমাত্র বাঙালদের ছেলেদেরকে নিয়ে এসে মুর্শিদাবাদের মুসলমানদেরকে শাসন করতে হবে? এটা কোন নীতি? আর আমরা কি একদম হয়ে আছি, চুরি পড়ে আছি যে আমাদেরকে যা বলবে তাই শুনতে হবে? তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশনেও যাব, তাদের বিরুদ্ধে ভিজিলেন্সেও যাব। এক একটা দারোগা কত টাকা করে মাইনা পায়? 2 বছরের যদি দারোগাদের অর্থনৈতিক ব্যাপারটা ইনকোয়ারি করে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে, একজন দেখবেন কেউ 50 কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ 30 কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলা কি দুর্নীতি না? তৃণমূলের দুর্নীতিবাদদের যেমন জেলে ঢুকাতে হবে, তেমনি পুলিশ প্রশাসনের মধ্যে এখনও দুর্নীতি চলছে। এখনও শুভেন্দু অধিকারীর পুলিশ মন্ত্রী, এখনও এই জেলায় নির্বিচারে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় একসময় বুদ্ধবাবু বলেছিল যে অন্ততপক্ষে একটা দারোগা, একটা থানাতে যদি 8 জন অফিসার থাকে, 2 জনও মুসলিম অফিসার থাকবে। আজকে আমরা মুর্শিদাবাদে 27টা থানা, কোনো মুসলিম ওসি নাই। যা 2-1টা ছিল তাদেরকেও ফিনিশ করে দেওয়া হলো পরিকল্পনা করে। একটা কাউসার ছিল নওদায়, তাকেও সরিয়ে দিয়েছে, বনগাঁ পুলিশ লাইনে ফেলে রাখা হয়েছে। এখানে মুর্শিদাবাদের একটা ছেলে খুরশিদ আলম রেজিনগরের ওসি ছিল, তারপরে সাগরপাড়া না এতে ছিল, হ্যাঁ, সেখান থেকে তাকেও গ্যারেজ করে দেওয়া হয়েছে। এটা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, না এটা কি হিন্দুস্থান হয়ে গেছে যে তারা যা বলবে তাই শুনতে হবে আমাদেরকে? তারা সংবিধান মেনে চলুক, তারাও শপথ নিয়েছে। একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটে সময় বলেছিল, আর্টিকেল 25-26 সরাসরি ক্লাস করছে এর সাথে, যেখানে ধর্মচারণের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা, ধর্ম চুষের স্বাধীনতা যেখানে দেওয়া আছে, এবং আলাদা আলাদা যেখানে পার্সোনাল লয়ের কথা উল্লেখ আছে সেটাকে ভায়োলেট করা হচ্ছে। এটা শুধু সংখ্যালঘু নয়, ভিন্ন সম্প্রদায়ের মানুষের উপরই এটা আঘাত আসছে। এটা কোনোভাবেই যেটা নিয়ে আসছে এটা উপকৃত থেকে বড় কথা হচ্ছে কিছু ভোটকে সন্তুষ্ট করার জন্য এবং দেখানো হবে মুসলিমদের ওপরে চাপিয়ে দেওয়ার জন্য এইগুলো করা হচ্ছে। তাই এখন দরকার আছে আমাদেরকে ইউনাইটেড হওয়া। শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যর ক্ষেত্রে রাজ্য পিছিয়ে আছে, রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে, তা নিয়ে আমাদের চর্চা করা দরকার। আজকে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। প্রাইমারি স্কুলগুলোতে যান না, ডেটা বলছি 29শে জানুয়ারি 2025 সালে একটা পাবলিশড হয়েছে, পশ্চিমবাংলা ক্লাস 4-এর ছেলেরা প্রায় 10% কাছাকাছি, 1 থেকে 9 পর্যন্ত তারা বলতে পারছে না, ক্লাস 3 ছেলেরা।
অক্ষর পড়তে পারছে না, অক্ষর পড়তে পারলেও শব্দ পড়তে পারছে না। পশ্চিমবাংলায় স্কুলে প্রায় 95% স্কুলে এখন কম্পিউটার নয়। এই সব নিয়ে আমাদের চর্চা হোক না। এবং নির্বাচন প্রাককালে যে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষমতায় আসলে বিজেপি দিল্লির সমাহারে তারা দিয়ে দেবে, আপনার কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেবে, সেটা ব্যর্থ যেমন হয়েছে। দিল্লির পেট্রোল ডিজেলের দাম আমাদের রাজ্যে করবে, 450 টাকা গ্যাস দেওয়ার কথা বলেছিল, আছে কোথায়? 5 বছরে 1 কোটি চাকরি দেওয়ার কথা বলেছিল, তার মানে বছরে 20 লাখ। দেখুন 1 লাখ চাকরি দিয়ে সব 19 লাখের গল্প ভুলিয়ে দিয়েছে। এই নিয়ে যাতে না চর্চা করে, হকারদেরকে যেভাবে উচ্ছেদ করছে, এই নিয়ে ব্যাপক জনমানসে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। এই ক্ষোভ থেকে যদি জিনিসটাকে মিনিমাইজ করে সাবজেক্ট অন্য সাবজেক্টের মাইন্ড ডাইভার্ট করার জন্য, এবং লক্ষ্মীর ভাণ্ডারে যে দ্বিচারিতা করলো পশ্চিমবাংলার মহিলাদের সাথে, বিজেপিকে ক্ষমা করবে না পশ্চিমবাংলার মহিলারা। কারণ হচ্ছে বলেছিল মহিলাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেবো, আর আজকে কি দেখছি আমরা? 1 কোটি মহিলাকে টার্গেট রেখেছে দেওয়ার, কারণ 2,42 লক্ষ আগে দিত। আমি মানছি 2,42 লক্ষের মধ্যে তৃণমূল চুরি করেছিল, পুরুষদের নামে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকেছে, কিন্তু কত সেটা? 42 লাখ আমি ধরে নিলাম, কিন্তু 2 কোটি মহিলাদেরকে দেওয়া দরকার, 1 কোটি দেবে। তার প্রমাণ হিসাবে বলছি আমি, 36,000 কোটি টাকা বরাদ্দ করেছে অন্নপূর্ণা যোজনায়। 36,000 কোটি টাকা মিনস একজন মহিলা লক্ষ্মীর ভাণ্ডার 1 বছরে যদি পায় 36,000, 1 কোটি মহিলা পেলে 36,000 কোটি। এখানে বোঝাই যাচ্ছে যে তার বেশি দেবে না। তাহলে এই যে ব্যাপক পরিমাণ মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হবে, তারা আগে নিতে হবে। এই সবের ক্ষোভের প্রশমিত করার জন্য তো মুসলমানরা আছে। অন্যায় করবে তো মুসলমানকে দাঁড় করিয়ে দাও, সব অন্যায় ভুলে যাবে। আজকে মিড ডে মিলের বাচ্চাদের ডিম কেড়ে নিচ্ছে, কি মুসলমানদের তো টাইট করছি, এই দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। মুসলমানদের উপর অন্যায় হবে, মুসলমানদেরকে দমন পীড়ন করবে, ওটাকে উন্নয়ন বলে চালাবে। তবে এই বিলের আমরা চরম বিরোধিতা করব, আইনসভার মধ্যে করব, আইনসভার বাইরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে করব, এবং আদালতেও করব। অবশ্যই আমি তো সেখানে সেই ডিবেটে আমি অংশগ্রহণ করবে, চরম আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধিতা করব। 40তম এতে আপনি ডিবেটে যান, যে 40 আর্টিকেল 44-এর ডিবেটগুলো দেখলেই দেখা যাবে কোন পরিপ্রেক্ষিতে, কেন, কখনের জন্য এটা বলেছে। পুরো একটা হোল জাতি, ভারত জাতি যখন এটাকে করবে। আজকে বাল্যবিবাহের সংখ্যা বেড়ে যাচ্ছে, চাইল্ড প্রেগনেন্সির সংখ্যা বেড়ে যাচ্ছে, সেই দিকে সেটাকে কন্ট্রোল করার মতো সেই ধরনের কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না। তার পরিবর্তে যে মুসলমানদের ওপরে, বা যারা সংখ্যায় কম, যাদের বলার লোকের অভাব, তাদের ওপরে সংখ্যাগুরুদের যে গণতন্ত্রের তাকে আস্ফলন করা হচ্ছে বা চাপানোর চেষ্টা হচ্ছে। দেখুন আমি আপনাকে একটা কথা বলি, আমি আমার কথা বলছি, কেউ যাক আর না। দর্শক, এতক্ষণ আপনারা বিভিন্ন বক্তব্য দেখলেন, হুমায়ুন কবিরের বক্তব্য আপনারা শুনলেন। আপনারা হয়তো আমার অডিয়েন্স বেশিরভাগ হিন্দু অডিয়েন্স রয়েছেন, যাদের আমার কথাগুলি একদম গায়ের ভিতরে শুয়ের মতো ঢুকে যায়। শুয়ের মতো ঢুকলে কাজ হবে না, কারণ আপনারা শান্তিতে থাকতে দিবেন না পশ্চিমবঙ্গের মানুষকে। এই কোরবানি আসার পর কোরবানিতে পশ্চিমবঙ্গের মানুষের মুসলিমদেরকে কোরবানি করতে দেননি। কেন দিলেন না? আপনারা সেই আইন 1950 সালের সেই আইন আপনারা এখানে তুলে এনেছেন, সে তখন কারা না কারা আইন বানিয়ে গেছে, সেই আইন তুলে এনেছেন। তো অন্যান্য আইনগুলিও দেখেন, এখানে তো মুসলিমরা এই থাকার আইন দিয়ে গেছে পূর্বপুরুষরা, যে এই ভারতবর্ষে মুসলিম হিন্দু সবাই থাকবে, সব ধরনের মানুষ থাকবে। সেটাকে মাদ্রাসাতে আবার বন্দে মাতরম গাওয়াচ্ছেন জোর করে, তারা গাইবে না এই স্বাধীন সার্বভৌমত্ব একটি দেশে, তাদেরকে জোর করে চাপিয়ে দিচ্ছেন। এর প্রত্যেকটা জিনিসের বিচার হবে এবং জবাব দিতে হবে, সবই সময়ের অপেক্ষা। মমতা ব্যানার্জিকে যেমন এখন প্রত্যেকটা জিনিসের জবাব দিতে হয়, সেরকম জবাব দিতে হবে। দর্শক, যাই হোক, আমরা আজকের মতো এখানেই শেষ করলাম। যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, এখন একটি সাবস্ক্রাইব করে দিন, এবং যা বলার বলবেন আপনার ওই কমেন্ট বক্সে।